মোহন বেঙ্গলি টেলসে আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প, একটি অমোঘ মৃত্যু। কদিন পরে মাত্র আজই সকাল থেকে আবার সংসারের দিন যাপনের রীতিটা সহজ খাতে বইতে শুরু করল। ঠিক সকাল 6:45 অনন্ত উঠে এসে ঘুম ঘুম চোখটা মুছতে মুছতে গেটের তালা খুলে তালা চাবিটা নিয়ে বাড়ির মধ্যে চলে এলো, যেমন আগে করত। তালা খোলার সঙ্গে সঙ্গেই বিমলা রকেটের গতিতে এসে বাড়ির মধ্যে ঢুকে পড়ল, যেমন আগে পড়ত। বিমলা ঢুকে আসার পরেই অনন্ত জলের পাম্পের সুইচটা অন করে দিল, যেমন আগে দিত। আর দেওয়া মাত্রই সেই চিরপরিচিত অথচ উপকারী অথচ বিরক্তিকর শব্দটা একবার আচমকা একটা আর্তনাদের মতো বাড়ির ভিত থেকে ছাদ পর্যন্ত কাঁপিয়ে দিয়ে একটানা ঘ্যানোর ঘ্যানোর কান্না চালিয়ে চলতে লাগলো, যেমন আগে চলত। সব একেবারে যথাযথ, যেন সংসারের ভয়ানক একটা ওলটপালট হয়ে যায়নি। কিন্তু এ কদিন কি এসব হচ্ছিল, ভাবলেন অমিতাভ বসু রায়। অথচ এ কাজগুলো তো বন্ধ হবার নয়, বরং হিসেব করে দেখলে এগুলো অনেক বেশি বেশি হবার কথা। বাড়িটা তো জন অরণ্য হয়ে গিয়েছিল কদিন, কিন্তু কিছু টের পাওয়া যাচ্ছিল না। খেয়ালও হয়নি এগুলো কখন হচ্ছে, কে করছে, অথবা আদেও হচ্ছে কি না। মনে হচ্ছিল দিনযাত্রার স্বচ্ছন্দ ধারাটার উপর হঠাৎ কোথা থেকে একটা বৃহৎ পাথরের চাঁই এসে পড়ে প্রবাহের মুখটা দিয়েছে আটকে। প্রবাহিত ধারাটা বিরাট একটা কলরল তুলে ঘূর্ণিপাক খেতে খেতে এলোমেলো ছড়িয়ে পড়ছে। আজই হঠাৎ সেই পাথরের ভারটা অনুভবে পাওয়া যাচ্ছিল না, নইলে গতকাল সন্ধেতেও, গতকাল সন্ধেতেও সীমা যখন ট্যাক্সিতে উঠতে যাচ্ছিল, তখনও ধারণা করা যায়নি এ বাড়ির জীবনযাত্রার এই সহজ খাতটা কোথাও কোনোখানে টিকে আছে। তখন এই পাথরের চাঁইটা আরও ভারী হয়ে উঠেছিল, আর ওই ঘূর্ণিপাকের কলরোলটা অধিক উদ্দাম হয়ে উঠেছিল। তখন একবারও ভাবা যায়নি আজই সকালে সংসারের চাকাটা এমন নির্ভুল চলতে শুরু করবে। অন্তত অমিতাভ বসু রায় ভাবতে পারেননি। এখন তাই ভেবে অবাক হচ্ছেন, সীমার সেই গেটের সামনে পড়ে আছড়া আছড়ে দৃশ্যটা যদি বা মুছে গিয়ে থাকে, সেই তীক্ষ্ণ তীব্র বিলাপ ধ্বনিটি এমন মিলিয়ে গেল কি করে? সত্যি ভীষণ অবাক ভাবলেই। তখন যে মনে হচ্ছিল এই মর্মান্তিক বিলাপের বাণী আর ধ্বনি বাড়ির ইট কাঠ লোহা সিমেন্টের ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছে। তা ঢুকেই যদি না যাবে, অমিতাভ বসু রায় এখনো শুনতে পাচ্ছেন কি করে? ও মা গো, তোমার এই গেট থেকে জন্মের শোধ বেরিয়ে যাচ্ছি মা, বেরিয়ে যাচ্ছি। আর কখনো আসবো না, আর কখনো আসবো না। তুমি শূন্য বাড়িতে আর ঢুকবো না। তোমার সীমা এই দরজা থেকে চিরকালের মতো বিদায় নিচ্ছে মা, বিদায় হয়ে যাচ্ছে মা। পরিতোষ তখন মৃদু ভর্ৎসনার মতো করে বলেছিল, আহ খুকু, কি বলছিস যাতা? বাবা রয়েছে না, বাবাকে দেখতে আসবি না তুই? তাতেও সীমা বেশি হাহাকার করে উঠল, বাবাকে বাবাকে তোমরা দেখো দাদা, কুকু আর আসছে না, কুকু আর আসছে না।
যেদিন ছুটতে ছুটতে এসে আমি মার মরা মুখ দেখেছি, সেদিনই প্রতিজ্ঞা করেছি, সেদিনই প্রতিজ্ঞা করেছি। শেষটা আর উচ্চারণ করতে পারেনি, হু করে কেঁদে উঠেছিল। সীমার সে কান্না হয়তো আরও অনেকক্ষণ চলত, যদি না তার বর মনে পড়িয়ে দিত, আর দেরি করলে ট্রেন ফেল হয়ে যাবে। প্রণামের পর্ব চুকিয়ে গাড়িতে উঠে গিয়েছিল সীমা, তাই তাড়া খেয়ে কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে গাড়িতে উঠে পড়েছিল। গাড়ি ছেড়ে দিয়েছিল, আর ওই ছেড়ে দেওয়ার ঠিক পর মুহূর্তেই প্রথম বাড়িতে মৃত্যুর স্তব্ধতা নেমে এসেছিল। নিজের দোতলার ঘরের জানালার সামনে পাতা বেতের চেয়ারটায় বসে অমিতাভ অবশ্য স্তব্ধ হয়ে বসেছিল, যেমন এই কদিন ধরে বসে থেকেছে, যেমন এখন এই সকালেও বসে আছেন। কিন্তু আর কোথাও স্তব্ধতা স্পর্শ করেনি। সারাক্ষণ তো কথা আর কথা, জানা অজানা সব কণ্ঠধ্বনি, বিচিত্র সব প্রসঙ্গ অমিতাভর কানের পর্দায় আছড়ে আছড়ে এসে পড়ছে। সব থেকে বেশি সীমার কণ্ঠস্বর। সীমার গাড়ি ছেড়ে যাবার পর আর কেউ একটি কথাও বলল না, যেন হঠাৎ লোডশেডিংয়ে পূজা প্যান্ডেলের উদ্দাম মাইকটা বোবা হয়ে গেল। বাড়িতে যে পরিতোষ আর মনতোষ নামের দুটো বড় বড় ছেলে আছে মীরা নামের একটি করিতকর্মা বউ, আর তার একটা ফটফটে দুরন্ত ছেলে, আছে বাক্যবাগীশ অনন্ত, আর অবিরত তার সঙ্গে কলহনিরত পশুপতি। এসব আর বোঝা গেল না, অন্তত অমিতাভ বসুরায় বুঝতে পারলেন না। ওই স্তব্ধতার মধ্যে ডুবে গিয়ে বসে রইলেন সময়ের জ্ঞান হারিয়ে, বুঝবা নিজেকেও হারিয়ে। অমিতাভ কি ওই স্তব্ধতার গভীরে ডুবে গিয়ে মণিমালাকে ভাবতে বসেছিলেন? মণিমালার হাসি, কথা, চলাফেরার প্রতিটি ভঙ্গি? না, তাও নয়। অমিতাভ বসুরায় নামের সঙ্গে মানুষটা কতখানি সময় যেন একটা ভাব শূন্যতার ঝাপসা ছায়ার আচ্ছন্ন হয়ে পড়ে থেকেছিলেন, যেন অনেকক্ষণ পরে খেয়াল হলো তিনি কিছু ভাবছিলেন না এতক্ষণ। খেয়াল হতে ভাবলেন বাড়ি শুদ্ধ সবাই কি সীমাকে তুলে দিতে স্টেশনে গেছে। তারপর ভাবলেন তা কি করে হবে, একখানাই তো মাত্র ট্যাক্সি এসেছিল, সেখানা তো চলে গেল সীমার বর, তার মেয়ে দুটোকে নিয়ে। তবে হঠাৎ খুব একটা কষ্টের অনুভূতি কামড় দিল অমিতাভ বসুরায়কে। দম আটকে আসা, বুক চাপা কষ্ট। হঠাৎ পৃথিবীর সব বাতাস ফুরিয়ে গেল নাকি? ওই বাতাস ফুরোনো কষ্টটা বাড়তে বাড়তে দারুণ একটা অভিমান এসে গেল অমিতাভর। আমার কাছে কেউ আসছে না কেন? আমি বলে যে একটা মানুষ আছে বাড়িতে, সেই কথাটা কি ভুলে গেল সবাই? ভুলে গেল আমি সেই কখন থেকে একা বসে আছি? আমার তো খুব জল তেষ্টাও পেতে পারে। এই কদিন ধরে তো যখন তখন ওষুধ খাইয়ে যাচ্ছিল ওরা, এতক্ষণের মধ্যে একবারও কোনো ওষুধ খাওয়ার সময় হলো না। আমি কি কারো নাম ধরে চেঁচিয়ে ডেকে উঠব? খোকার, মহির, মীরার, নিদেন পক্ষে অনন্তর নাম ধরেও? কেউ এলে বলে উঠব, বুঝতে পারছো না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার দম আটকে আসছে, আমার ভয় করছে, তোমরা আমায় ফেলে কোথায় চলে গেছো? না, ডাকলেন না, ডেকে উঠতে পারলেন না বলেই ডাকলেন না। আর ক্রমশ ওই তীব্র অভিমানটাকে
ঝেড়ে ফেলে দিতে চেষ্টা করে কিছুটা সফল হলেন। ভাবলেন, কি ভাবছি বোকার মতো, ওরা আমায় একা ফেলে রেখে কোথায় চলে যাবে? কিন্তু বাতাস বদ্ধ ভাবটা যেন চাইছে না যেতে। এটা বোধহয় শুধু মানসিক নয়, শারীরিকও। উত্তেজনতা থিতিয়ে গেল। ভাবলেন, এর নামই তাহলে মৃত্যুর স্তব্ধতা। আর এই স্তব্ধতার শিকার হবার ভয়েই তাহলে একটা মৃত্যুর সঙ্গে সঙ্গে 100 রকম আচার অনুষ্ঠান নিয়ম নিষ্ঠার সমারোহের মধ্যে আত্মরক্ষার ব্যবস্থা। আজীবনই দেখে আসছেন অমিতাভ, পরিবারের কারো মৃত্যু ঘটলে একটা পারিবারিক সমারোহময় সম্মেলন, কিন্তু তার কারণ নিয়ে চিন্তা করবার কথা মনে পড়েনি কখনো। আজ হঠাৎ মনে পড়ল। কদিন ধরে বাড়িতে কত লোক, কত কথা, কত আয়োজন। ডেকোরেটরের লোকেরা যখন ছাদে প্যান্ডেল খাটাবে বলে মাল মশলা বাঁশ ধরি এনে গেটের সামনে ফেলেছিল, বিয়ে বাড়ির মতো লাগছিল। খুকুর আর পরিতোষের বিয়ে তো এই বাড়িতে আসার পরেই হয়েছে। এ কদিন জানলার ধারে এই বেতের চেয়ারটিতে বসে বসে কত কিছুই দেখতে পেতেন অমিতাভ। ঝাঁকা মুটের মাথায় চাপিয়ে বাজার আসছে, যখন তখন হাঁড়ি হাঁড়ি দই আর বাক্স বাক্স মিষ্টি আসছে। অনন্ত মিনিটে মিনিটে গেট ঠেলে বেরিয়ে যাচ্ছে আর ফিরে আসছে। কি জন্য এই বেরোনো বুঝতে পারছিল না অমিতাভ। জিজ্ঞেস করতে ইচ্ছে করতো না, কথা কইতে উৎসাহ আসতো না, অথচ এখন ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে ওরা যদি কেউ কাছে এসে বসতো, পরিতোষ, মনতোষ অথবা মীরা, অমিতাভ কথা বলে বাঁচতেন। সে কি এই স্তব্ধতার হাত থেকে মুক্তি পেতে? অনেকক্ষণ পরে অমিতাভর মনে হলো যেন যুগ যুগান্তর পরে অনন্ত এলো হরলিক্স নিয়ে। জগতে কত রকম নতুন নতুন পানীয় দেখা দিয়েছে, ভিটামিন বহুল, ভিটামিন যুক্ত। অমিতাভ এটি আদি অনন্তকালের হরলিক্সটি ধরে রেখে বসে আছেন। মণিমালা বলতেন, বেজায় রক্ষণশীল মন তোমার, নতুন কিছু নিতে চায় না। তখন অমিতাভ বসুরায় নামের এই গম্ভীর মানুষটা হাসি চাপা গলায় বলতেন, নিতে চায় না সেটা তোমার ভালো, চাইলে মুশকিল হতো। বাবু, হরলিক্সটা খেয়ে নিন, অনন্ত সচেতন করে দেয়। আর ওই দেওয়াটার সঙ্গে সঙ্গেই সেই চাপা অভিমানের উত্তেজনাটা ফিরে আসে অমিতাভর। ক্ষুব্ধ গলায় বলেন, এত রাত্রিরে আর হরলিক্স কেন? অনন্ত বলল, রাত্রির কোথায়, এই সময় তো খান। এই সময়? এই রাত 10টায়? অনন্ত শান্ত গম্ভীর, 10টা কি বাবু, এই তো 8টা বাজলো, 8টাতেই তো খান। ওর এই শান্ত ভঙ্গিতে ভারী রেগে গেলেন অমিতাভ। প্রায় ক্ষেপে যাওয়ার গলায় বললেন, এতক্ষণ সবে 8টা বাজলো, এই বোঝাতে এসেছো তুমি আমায়? ঘড়িগুলো বুঝি সব বাড়ির সব লোকগুলোর মতো ঘুমিয়ে পড়েছিল? ঘুমিয়ে পড়বে কেন বাবু, ঠিকই চলছিল। দিদিমণি ট্যাক্সিতে উঠলো কাঁটায় কাঁটায় 7টা, তারপরে এই 8টা বাজলো। দিদিমণি? তার মানে সীমা? অমিতাভ আরও উত্তেজিত হলেন। সীমা চলে যাবার পর মাত্র 1 ঘন্টা সময় পার হয়েছে। অনন্তকালের অনুভূতি বয়ে আনা এই সময়টা মাত্র 1 ঘন্টা। অমিতাভ স্বভাব ছাড়া উত্তেজিত হলেন। আমায় ছেলে ভোলাতে আসিস না অনন্ত, ঘন্টার পর ঘন্টা একা বসে আছি আমি। অনন্ত অবিচল অবলীলায় বলে, একা বসে থাকলে ওই রকম মনে হয় বাবু, তবু তো লোডশেডিং হয় নাই, নেন নেন, খেয়ে নেন। অমিতাভর হঠাৎ অনুভবে এলো খাওয়ার খুব দরকার হয়েছে। গ্লাসটা নিয়ে চোঁচো করে খেয়ে নিয়ে বলল,
টোটো ঘুমিয়ে পড়েছে? কখন? শুধু টোটোবাবু কেন, বাড়ির সবাই। বাড়ির সবাই? অমিতাভ চিন্তিত হয়ে প্রশ্ন করলেন। কেন বলো তো? এক্ষুনি সবাই ঘুমিয়ে পড়ল কেন? অনন্ত খালি গ্লাসটা উঠিয়ে নিল, বলল, কেন কি বাবু? কদিনের ধকলটা ভাবুন, আজ এতক্ষণে নিশ্চিন্ত হয়েছে সবাই। সেই তুফান দরিয়ার মাঝি নৌকো কিনারায় এতে তুলেছে। বাড়িতে বাইরের মানুষ আর নেই। বাবা, কমজন এসেছিল। চন্দননগরের মাসির গোষ্ঠী, আমতার পিসির গোষ্ঠী, আসানসোলের জ্যাঠা জেঠি, দুর্গাপুরের মামাবাবুর মামিমা, রানীগঞ্জের দাদা বৌদি, রানাঘাটের কাকা, কেষ্টনগরের কে দুজন, তাছাড়া নবদ্বীপ থেকে মায়ের গুরুপুত্তুর। ওহ, একো জনের একো বায়ানাক্কা, রাত দিন ফাই ফরমাস। এই অনন্ত হতবাগার তো যার নিকেল গেছিল। এখন আর অমিতাভ বসুরায়ের মধ্যে অভিমান নেই, উত্তেজনা নেই। অবাক গলায় বললেন, এত সবাই এসেছিল? এ ছিল না তো কি বানিয়ে বলছি। তবু ওনাদের সঙ্গে ছানাপোনাদের কথা তো বলেই নাই। অমিতাভর কণ্ঠস্বর স্থলিত। এত সকলের ব্যবস্থা কে করল অনন্ত? অনন্ত অমোঘ নিয়তির গলায় বললে, কে আবার করবে? যার দায় তিনিই করলেন। দায় বলে দায়, সাউরি মরা দায়। দাদাবাবুদের তো মাতৃদায় বটেই, বৌদির দায় তো তারও অধিক। ভাবস, নানান জনের নানান ফ্যাচাং। ইনি এটা খান না, উনি ওটা খান না। গিন্নির আবার পশুপতির হাতে খাবেন না। বলিস কি অনন্ত? অমিতাভ বসুরায়ের প্রায় শ্বাস রুদ্ধ হয়ে আসে। দুদিন ধরে মাঝে মাঝেই অনেকজন এসে এসে অমিতাভর সঙ্গে বিদায় নিয়ে গেছেন। কেউ কেঁদে, কেউ চোখ মুছে, কেউ নীরবে বিষণ্ণতায়। অমিতাভ সকলকে তেমন করে লক্ষ্য করেননি। তাদের জন্য যে এত বড় সব ঝামেলার ব্যাপার ছিল তা কে জেনেছে? অনন্ত আরও অবলীলায় অবহেলায় বলে, শুধু কি তাই? একজনের একও বিধেন। কেউ বলে গঙ্গা জল খেতে হয়, কেউ বলে চা খেতে নেই, কেউ বলে আজকাল কেউ এত মানে না, কেউ বলে মা তো কারো একবার বই দুবার মরে না, কষ্ট একটু করলেই বা। শুনে শুনে বৌদির তো মাথা ঝিমঝিম। দিদিমণি যাওয়ার মাত্র সেই যে গা ঘড়িয়ে শুয়ে পড়েছে, ব্যাস অঘোর ঘুম। দেখা দেখি দাদাবাবুরা, আহা, এতদিন যা কষ্ট গেছে, খাওয়ার কষ্ট, শোয়ার কষ্ট, এক ঘরে 10টা করে লোক। অমিতাভ একটু নিঃশ্বাস ফেললেন, বললেন, আমি তো সব কিছু জানি না। আমায় কেউ কিছু বলেনি। আপনাকে কে কি বলতে আসবে? আপনি হার্টের রুগী, আপনার না রোগ বেড়ে যায়, এই ভয়ে সবাই কাঁটা। তারপর অনন্ত একটু নিঃশ্বাস ফেলল, বলল, আর কেউ বলতে আসবে না, আর কেউ বলতে আসবে না। মাসিমাই ছুটে ছুটে এসে সংসারে সকল খবর, সকল বার্তা আপনার গোচরে করে যেতেন। অমন জমজমাটি মানুষ কর্পূরের মতো উবে গেল। এই তো পৃথিবী গো। দার্শনিক এই মন্তব্যটি করে বিদায় নিল বাক্যবাগীশ অনন্ত। অমিতাভ যেন অবাক হয়ে বসে রইলেন। অসময়ে শুতে চান না, রাতে ঘুম হবে না ভয়ে। তারপর অনেক রাত্রে, কিংবা অনেক রাত্রে নয়,
অমিতাভর মনে হচ্ছিল অনেক রাত। পশুপতি অমিতাভর রাতের খাবার নিয়ে এসেছিল, 2খানা টোস্ট, 1 প্লেট স্টু। পশুপতির সঙ্গে মনতোষ এসে দাঁড়িয়েছিল। অমিতাভর হঠাৎ ওর দিকে তাকাতে লজ্জা করল। চোখ নিচু করে অস্ফুটে বললে, তোমরা কখন খাবে? মনতোষ আস্তে আস্তে বলল, কিছু খাবো না, স্রেফ 1 গ্লাস জল খেয়ে শুয়ে পড়ব। অমিতাভর মনে হলো এ বিষয়ে বোধহয় তার কিছু দায়িত্ব জন্মেছে এখন। সোজা হয়ে বসলেন, বললেন, কেন? মনতোষ বলল, ভীষণ বেলায় খাওয়া হয়েছে, খুকুরা বেরিয়েছিল, ফিরতে দেরি হলো। কিন্তু এসব তো গতকালের কথা। অমিতাভ জানেন না রাত্রে কেউই কিছু খেয়েছিল, না সকলেই স্রেফ 1 গ্লাস জল খেয়ে শুয়ে পড়েছিল। তার নিজের তো খেতে খেতে মনে হচ্ছিল সেই পাথরের চাঁইটা গলার মধ্যে আটকে আছে। অথচ আজ সকলের চেহারার আশ্চর্য রকমের স্বাভাবিক। অদ্ভুত না? অমিতাভ বসুরায় দেখলেন আজ ঠিক 7টায় তার ব্রেকফাস্ট এসে গেছে, যেমন আগে আসতো। ছানা, বিস্কিট, কর্নফ্লেক্স, আপেল সেদ্ধ আর চা, অবিকল আগের মতো। হঠাৎই গেটের সামনে চোখে পড়ল। দেখলেন প্রকাণ্ড সেই নীল রঙা স্কুল বাসটা গেটের সামনে এসে দাঁড়িয়েছে। আজ আর কেউ কোনোখান থেকে ভারী গলায় বলে উঠল না, না যাবে না। আজ টোটো স্কুলের ইউনিফর্ম পরে, কাঁধে ওয়াটার বটল আর হাতে বইয়ের ব্যাগ ঝুলিয়ে অমিতাভর ঘরের দরজায় এসে দ্রুত লয়ে বলল, দাদু টাটা। তারপর দুধ দাঁড়িয়ে নেমে গেল যেমন বরাবর যেত। আর ঠিক আগের মতোই অনন্তর হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে তড়াক করে বাসে উঠে পড়ে ঝুঁকে হাত বাড়িয়ে ব্যাগটা তুলে নিল। এরপর নিশ্চয়ই বাজারে চলে গেল অনন্ত। তাই নিয়ম ছিল, টোটোকে বাসে তুলে দেবার সময়ই বাজারের থলি আর টাকা নিয়ে নামত। কিন্তু বাজারের তালিকা গুছিয়ে বলে দেবে কে? বারবার সমঝে দেবে কে অনন্তকে, যাতে না কিছু আনতে ভুল হয়ে যায়? অমিতাভ একটা খেইহারা সুতোর জট হাতে নিয়ে বসে রইলেন। ঘড়ির কাঁটাটা সরতে চায় না। কেন? বেলা এত বড় হয়ে গেল কেন? তবু এক সময় ঘড়ির কাঁটাটা নড়ল। মনতোষ অফিস যাবার সাজে এসে এ ঘরের দরজায় এসে দাঁড়ালো। মনতোষের ন্যাড়া মাথায় একটা সাদা গান্ধী টুপি চড়ানো, মুখটা অন্যরকম লাগছে। মনতোষ অবশ্য ভাইপোর মতো টাটা করল না, তবে ভঙ্গিটা প্রায় একই। বলল, বাবা চলি। আজই ছুটি ফুরিয়ে গেল? ফুরলো আর কি, গতকাল পর্যন্ত বলা ছিল। অমিতাভ আস্তে বললেন, এত কষ্ট গেল, আর 2-1টা দিন রেস্ট নিলে পারতে। না, কি হবে বাড়ি বসে থেকে? বলে চটপট নেমে গেল একটা অনির্দিষ্টকাল বাড়ি বসে থাকা লোকের সামনে দিয়ে। জানালা দিয়ে চোখ ফেললে রাস্তার ওপারে বাসের জন্য দাঁড়িয়ে থাকা লোকদের দেখতে পাওয়া যায়। সামনেই স্টপ। অমিতাভ তাকিয়ে থাকলেন। মনতোষ গিয়ে দাঁড়ালো, হাতে সেই পরিচিত কালো ব্রিফকেস। একটু পরে পরিতোষ এলো, দাঁড়ালো, চলে গেল, বলে গেল, সাবধানে থাকবেন। ঠিক সেই আগের মতো, যেন কোনো খেলার গুটিগুলো কার হাতের ধাক্কায় এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছিল, আবার গুছিয়ে সাজানো হলো তাদের। খবরের কাগজ 2খানা রেখে গেল অনন্ত। যেমন যেত এই কদিন কাগজগুলো কোথায় যে উড়ে বেরিয়েছে। বাড়িতে কত লোক, কত হাতে ঘুরেছে, তারপর হয়তো এখানে ওখানে গড়াগড়ি খেয়েছে। তাছাড়া অমিতাভ বসুরায় নামের লোকটার
মনেই ছিল না কাগজ বলে একটা জিনিস আছে, যার জন্য তার সকাল থেকে আগ্রহ থাকতো, অধীরতা থাকতো। আসতে দেরি হলে বিরক্ত লাগতো। আজ ওগুলো দেখে যেন বেঁচে গেলেন। ওরা যেন অমিতাভকে একটা আশ্রয়ের আশ্বাস এনে দিল। কিন্তু কই, আশ্রয় মিলছে কই? পড়তেই পারছে না যে। কাগজ পড়ার সময় কি যেন একটা থাকতো, যাতে সবটা ভরাট আর আলো আলো থাকতো। ও, একটা উজ্জ্বল উপস্থিতি, একটা অকুণ্ঠ কণ্ঠ। তুমি আগে ইংরেজিখানা পড়ো তো, বাংলাখানা আমায় দাও, পড়ে নি। সেই উজ্জ্বল উপস্থিতি, সেই অকুণ্ঠ কণ্ঠ সব কিছু আলোকিত করে রাখত না? এই ঘর, বারান্দা, রাস্তা, পথ চলতি মানুষ আর গাড়ি, না, আলাদা করে কিছুই বলার নেই। সমস্ত পৃথিবীটাই সেই উপস্থিতির আলোয় ঝলমল করত। সেই ঝলমলানিটার অভাবই অসুবিধে ঘটাচ্ছে। কাগজগুলো উল্টে পাল্টে সরিয়ে রাখলেন। তাকিয়ে থাকলেন জানলার বাইরে একখণ্ড উজ্জ্বল নীল জ্যোতির্ময় শূন্যতার দিকে, যার ওপারে নাকি অনন্তকালের মতো হারিয়ে যাওয়াদের মিছিল। জীবনব্যাপী সাধনার জ্ঞান বিজ্ঞানের সঞ্চয় ধূলিসাৎ করে দিয়ে অবুঝ শৈশবের একটা অলীক ধারণা এক মোহময় আশ্বাস বহন করে নিয়ে আসে। অনেকক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলে নাকি চকিতের জন্য একবার ওই নীল জবনিকা বিদীর্ণ করে ফুটে ওঠে সেই মিছিলের মুখের একখানে মুখ। রোদ চড়ায় উঠেছে, নীলটা এখন ঝকঝকে তলোয়ারের মতো। তাকানো যাচ্ছে না আর। চশমাটা খুলে নিলেন অমিতাভ। আর ঠিক তখনই খেয়াল হলো অনেকক্ষণ থেকে একটা না একটা কাকের ডাক শোনা যাচ্ছে বাড়িরই কোনোখানে। আশ্চর্য, কেউ ওটাকে তাড়িয়ে দিয়ে বলে উঠছে না কেন, দূর হ লক্ষ্মী ছাড়ি, কেবল অপয়া ডাক ডেকে মরছে। অমিতাভ কি কাউকে জোরে ডেকে বলবেন, কাকটাকে কেউ তাড়াচ্ছ না কেন, শুনতে পাচ্ছ না কি বিশ্রী ডাকছে? কিন্তু কি করে বলবেন? অমিতাভই না হেসে হেসে বলতেন, খোকা দেখ, তোদের মা প্রথম ভাগখানাও পড়েনি, জানে না কাক ডাকে কা কা, আগে অ পরে আ। মীরা এলো, বলল, বাবা আপনার স্নানের সময় হয়েছে। তারপর কাগজগুলো গুছিয়ে রেখে বলল, কদিন যা গোলমাল গেল, ভীষণ অনিয়ম গেছে আপনার, নাওয়া খাওয়া কিছুই ঠিক মতো হয়নি। এবার একটু নিয়ম মতো অনন্তকে পাঠিয়ে দেব হেল্প করতে। অমিতাভ তাড়াতাড়ি বললেন, না মা, না, দরকার হবে না। অমিতাভর নিজস্ব স্নানের ঘরে সবই হাতের কাছে আছে। তাছাড়া একটা ভারী টুল পাতা আছে, মণিমানার ব্যবস্থা। হার্টের রোগীর পক্ষে দাঁড়িয়ে স্নান করার ক্ষতিকর, এই তার ধারণা। স্নানের ঘরের দরজা বন্ধ করে দিলেন অমিতাভ। এখন কিছুক্ষণের জন্য নিজেকে ছেড়ে দেওয়া যায়। জলের ট্যাপটা খুলে দিয়ে চুপি চুপি কথাও বলা যায়। কিন্তু কিন্তু কি বলবেন? মণি, তুমি চলে গেছো, এই ভয়ঙ্কর ঘটনাটা আমি কিছুতেই অনুভব করতে পারছি না কেন? কেন ভেবে ভেবে মনে করতে হচ্ছে তুমি নেই, অথচ তুমি সত্যিই চলে গেছো। এই পৃথিবীর কোনোখানে কোথাও আর দেখতে পাওয়া যাবে না তোমাকে। নাকি বলবেন, মণি, তোমায় বাদ দিয়ে আমার অস্তিত্ব কোথায়, কিসের উপর থাকবো আমি বুঝতে পারছি না,
আচ্ছা, কেনই বা থাকবো বলো তো? আমাকে আর কি দরকার? ঠক 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 দরজায় ধাক্কা পড়ল। বাবু, কতক্ষণ চান করছেন? অনন্ত খোঁজ নিতে এসেছে, যেটা মলিমালা নিতেন। অমিতাভর অসুখ অবধি একটু দেরি হলেই দরজার টোকা দিয়ে সাড়া নিতেন। তাই বলে অনন্ত এত আস্পর্ধা হলো কি করে ওর? কে বলেছে ওকে এত সর্দারি করতে? অমিতাভর ইচ্ছে হলো চেঁচিয়ে বলে ওঠে, বেশ করব আমি, যতক্ষণ ইচ্ছে চান করব, তোদের কি? কিন্তু ইচ্ছে হলেই কি বলা যায়? তাড়াতাড়ি বেরিয়ে এলেন তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে। অনন্ত বলল, বৌদিদি বলেছিল আর আপনার বাথরুমে ছিটকিনি লাগিয়ে চান করা চলবে নে। ও, এই তো এই তো সুযোগ। এই ছুতোয় তো চেঁচিয়ে উঠতে পারেন অমিতাভ, বলতে তো পারেন। কেন? কেন শুনি? হঠাৎ আমার ওপর তোমাদের এত খবরদারি কিসের? উঠতে বসতে তোমাদের মতো চলতে হবে নাকি আমাকে? হঠাৎ একবার জোরে চেঁচিয়ে উঠতে ভীষণ ইচ্ছে করছে অমিতাভর, সীমার মতো জোরে। কিন্তু অমিতাভ একটা ভদ্র ব্যক্তি তো নাকি? নিঃশব্দে চলে এলেন ঘরে। অথচ সেই হঠাৎ খুব চেঁচিয়ে ওঠার একটা দুরন্ত ইচ্ছেটা মনের মধ্যে পাক খেয়ে খেয়ে চলছে। অনন্ত এলো। বাবু, কদিন তো গোলমালে আপনার খাবার এই ঘরে দেওয়া হয়েছে। বৌদি বললে আজ টেবিলে আসুন। খাবার টেবিলের ধারে মীরা দাঁড়িয়ে বলল, অনন্ত, পাখাটা বাড়িয়ে দে। অমিতাভ আহারের আয়োজনের দিকে তাকিয়ে আসতে বললেন, এইসব চিকেন ফিকেন? মীরা শান্ত কোমল গলায় বলল, নিয়মভঙ্গ তো হয়ে গেছে বাবা, আর দোষ নেই। কদিন যা খাবার কষ্ট গেছে আপনার, আমরা তো তবু দই মিষ্টি ফলটল খাচ্ছিলাম। আপনারই। পাতের কাছে নুনের পাত্রটা এগিয়ে দিল। তারপর গলাটা একটু তুলে বলল, পশুপতি, বাবুকে পলতা পাতার বড়া দাওনি? কি আশ্চর্য! তা আশ্চর্যই হবার কথা, কারণ জিনিসটা তুচ্ছ হলেও অমিতাভর বিশেষ প্রিয়। পুরনো লোক পশুপতি, সেটা জানার কথা। কিন্তু মীরা, মীরা কি করে জানল? মীরা তো কখনো টেবিলের ধারে এসে দাঁড়ায়নি, দাঁড়িয়ে থাকতো না। ফ্রিজ থেকে দই বার করে এনে পাতের কাছে রাখল মীরা। ঘরে পাতা মাঠা তোলা দুধের দই, পরিচিত নীলভ কাঁচের বাটিতে। অমিতাভ বসুরায় নামের ভদ্রলোকটির এখন সেই ভয়ানক চিৎকার করে উঠতে ইচ্ছে করল, যেরকম চিৎকার মহাশূন্য ভেদ করে কোনো একটা নামহীন কায়াহীন ছায়ালোকে গিয়ে পৌঁছতে পারে। মণি, মণি, তোমার সংসারকে তুমি এত নিখুঁত তালিম দিয়ে রেখে গেছো কেন? কেন এরা এমন নির্ভুলভাবে তোমার সংসারকে চালাবে, যাতে বোঝাই যাবে না তুমি আছো কি নেই? না, না, এ ঠিক নয়, এ ঠিক নয়। খুব ভুল করেছো তুমি মণিমালা। আমার ইচ্ছে হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যাক, সব কিছু উল্টো পাল্টা। এরা হোঁচট খাক, দিশাহারা হোক, এদের অক্ষমতা প্রকাশ পাক, অপটুতা ধরা পড়ুক, সবাই বুঝতে পারুক কি নিপুণভাবে সব কিছু চালিয়ে এসেছো তুমি এ যাবৎ। কিন্তু তা হচ্ছে না, তা হয়নি। বাড়িতে এত লোক এসে এতদিন ধরে থেকে গেল, আমিও টের পেলাম না। তার মানে কোনো বিশৃঙ্খলা হয়নি, কোনো অস্থিরতা? এতে আমার কি ভীষণ রাগ হচ্ছে মণি, কি ভীষণ দুঃখ, বুঝতে পারছো না? এত দস্তুর মতো তোমার অপমান, তার মানে আমারও অপমান। মণি, মণি, আমি কি কটু হব, রুক্ষ হব,
জোরে জোরে প্রশ্ন করব, কেন তোমরা এত নির্ভুল হবে? তোমাদের মধ্যে কি একটু নম্রতা থাকতে পারতো না? একটু সৌজন্য, কিছু না হোক একটু সেন্টিমেন্ট? বাবা, আপনি যে কিছুই খাচ্ছেন না। সকালের ব্রেকফাস্টটাও সবই প্রায় ফেলে রাখলেন। আসতো তাহলে? ডক্টর মিত্রকে আসতে বলতে হয়। ভালো করে একবার দেখুন। অমিতাভ চমকে উঠলেন, যেন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন। তাড়াতাড়ি বললেন, কেন? ডাক্তার কেন? এই তো খাচ্ছি তো। প্রমাণস্বরূপ তারপর 2 গ্রাস ভাত মুখে পুরে ফেললেন। আলাদা একটা প্লেটে মীরা অমিতাভর মাছের কাঁটা বেছে রাখছিলেন। সেটা ওর পাতের কাছাকাছি এগিয়ে দিয়ে একটু হেসে বলল, যত টেস্টফুল মাছগুলোতেই যত রাজ্যের কাঁটা, দেখেছেন বাবা? অমিতাভ চোখটা ইদানিং বেশি খারাপ হয়ে যাওয়ায় তার মাছের কাঁটা বেছে দেওয়া হতো। আজও হলো। অমিতাভ আর চেঁচিয়ে উঠতে চাইলেন না, শুধু একটা হতাশ নিঃশ্বাস চেপে ফেললেন। ভাবলেন, কি আশ্চর্য মণি, কোথাও কোনোখানে তাহলে একটু ফাঁকা পাওয়া যাবে না, যেখানে তোমাকে, তোমার মৃত্যুটাকে একটু আশ্রয় দেওয়া যায়, সামান্যতম একটু ঠাঁই? ভাবলেন, ভাবতেই লাগলেন, না, মণিমালার হাতে গড়া এই সংসারে আর কোথাও পাওয়া যাবে না সে ঠাঁই। অমিতাভ অনুভব করছেন সেই মৃত্যুটারই মৃত্যু ঘটেছে। সব দেহটাকে তুলে রাখবার গরজ কার? অমিতাভ বসু রায় ছাড়া। অমিতাভ তাই ওই সবটাকে খুব সাবধানে আপন পঞ্জরাস্থির মধ্যে লুকিয়ে ফেললেন। শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন। আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প, একটি অমোঘ মৃত্যু। ধন্যবাদ।